ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টারের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও। কোর্স 10-এর সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই আলোচনা। আজকে যে প্রশ্নটির উত্তর তোমাদের সামনে তুলে ধরা হবে সেই প্রশ্নটি হলো, রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা কতদূর যুক্তিযুক্ত? এই 12 মার্কসের প্রশ্নটি তোমাদের সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা কতদূর যুক্তিযুক্ত? 19বিংশ শতকে ভারতের ধর্ম ও সমাজকে কুসংস্কারের রাহুগ্রাস থেকে উদ্ধার করে যে সকল মানবতাবাদী সমাজ সংস্কারক ভারতবাসীকে আলোর পথ দেখান, রাজা রামমোহন রায় ছিলেন তাদের মধ্যে অন্যতম। তিনি ভারতীয় সমাজের কুসংস্কার ও অন্ধকারের পাঁকে ডুবে থাকা জাতির মুক্তির জন্য নিজেকে সমর্পণ করেছিলেন। রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষায় যুক্তিবাদের সমন্বয় ঘটিয়ে নবভারত গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন, তাই তাকে আধুনিক ভারতের জনক অভিধায় ভূষিত করা হয়। ভারতের ধর্ম ও সমাজ সংস্কারের কাজে তার নিরলস সাধনার কারণে তাকে আধুনিক ভারতের জনক বলে অভিহিত করা হয়। ডক্টর বিপিনচন্দ্রের মতে 19 শতকের প্রথম লগ্নে ভারতীয় আকাশে রামমোহন রায় উজ্জ্বলতম নক্ষত্ররূপে ভাস্বর ছিলেন। রামমোহন রায় হিন্দু ধর্মের সংস্কার সাধনের লক্ষ্যে উপনিষদ ও বেদান্তের বাংলা অনুবাদ প্রকাশ করেন। মূলত বেদান্তবাদের উপর ভিত্তি করে রামমোহন তার ধর্মপ্রচার ও ধর্ম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি বাংলা ভাষায় বেদান্ত ভাষ্য রচনা করেন। 1825 খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। হিন্দু সমাজে বহু দেবতার পূজা প্রচলিত ছিল। হিন্দুরা মূর্তি পূজায় বিশ্বাসী ছিল, কিন্তু রামমোহন মনে করতেন ঈশ্বর এক ও অদ্বিতীয়, তাই সকল ধর্মের মূল কথা হওয়া উচিত একেশ্বরবাদ। তিনি বেদকে অভ্রান্ত বলে ধরে নিয়ে নিরাকার ব্রহ্মের উপাসনার কথা বলেন। এই কারণে তিনি 1803 খ্রিস্টাব্দে বহুত্ববাদের বিরুদ্ধে ও একেশ্বরবাদের সমর্থনে তুহাফত উল মুহাইদ্দিন নামে একটি পুস্তিকা প্রকাশ করেন, যার অর্থ ছিল এক ঈশ্বরবাদীদের প্রতি। হিন্দু ধর্মের কুসংস্কার ও সামাজিক অনাচার রামমোহনকে তীব্রভাবে নাড়া। প্রথমে ধর্মীয় সংস্কারের জন্য তিনি 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা এবং 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা ব্রাহ্ম সমাজে পরিণত হয়। এই ব্রাহ্ম সমাজ সমাজ সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 19বিংশ শতকের প্রথম দিকে হিন্দু সমাজে প্রচলিত সর্বাধিক গুরুত্বপূর্ণ অমানবিক প্রথা ছিল সতীদাহ প্রথা। স্বামীর মৃত্যু হলে তার জ্বলন্ত চিতায় বিধবা স্ত্রীকে নববধূর সাজে সাজিয়ে জোর করে পুড়িয়ে মারা হতো। শুধু তাই নয়, আগুনের জ্বালায় বিধবার চিৎকার যাতে সকলের কানে না পৌঁছায় তার জন্য শ্মশানে ঢাক, ঢোল, কাসর ঘণ্টা ইত্যাদি বাজিয়ে একদল অমানুষ পৈশাচিক উল্লাসে মেতে ওঠে। বিভৎস প্রথায় সতীদাহ প্রথা নামে পরিচিত ছিল। সতীদাহের পক্ষে যারা ছিলেন তাদের বক্তব্য ছিল, হিন্দু বিধবা রমণী স্বেচ্ছায় এবং সানন্দে তার স্বামীর সঙ্গে সহমরণে যান, তার নিজের এবং স্বামীর আত্মার শান্তি কামনায়। এটি শুধু কর্তব্য নয়, সতী হওয়া একটি বিশেষ সৌভাগ্য হিন্দু ধর্মে বিশ্বাসী মহিলাদের কাছে। সুতরাং সতীদাহের সমর্থকরা এই প্রথাকে বেশি গুরুত্ব দিয়েছিল শাস্ত্রের থেকে। রামমোহন রায় এই নৃশংস সতীদাহ প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়। তিনি বিভিন্ন ধর্মশাস্ত্র ব্যাখ্যা করে প্রমাণ করেন যে সতীদাহ প্রথা ধর্মবিরুদ্ধ। তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেন। তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক
রামমোহনের সমর্থনে এগিয়ে আসেন। গোঁড়া রক্ষণশীল হিন্দুরা সতীদাহ প্রথাকে সমর্থন করে ব্রিটিশ পার্লামেন্টে একটি আবেদনপত্র পাঠান। রামমোহনও সতীদাহ ব্যবস্থাকে অন্যায় ও ধর্মবিরোধী প্রমাণ করে এক আবেদনপত্র পার্লামেন্টে পেশ করেন। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার 1829 খ্রিস্টাব্দে সতীদাহ নিবারণ আইন জারি করে। রামমোহন খুব সহজেই সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে পারেনি। এ ব্যাপারে তাকে ঘরে বাইরে বিরোধিতার মুখোমুখি হতে হয়। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্করের মতো পণ্ডিত ব্যক্তিও তার বিরোধিতা করেছিলেন। অবশেষে রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টার জন্যই লর্ড বেন্টিক 17 নম্বর রেগুলেশন আইন জারির মাধ্যমে সতীদাহ প্রথা রদ করেন। রামমোহনই প্রথম উপলব্ধি করেন পাশ্চাত্যের শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য ভারতবাসীকে আধুনিক করে তুলতে পারে। রামমোহনের এই ভাবনার সঙ্গে তৎকালীন গভর্নর জেনারেল বেন্টিকের ভাবনার মিলিয়ে যাওয়ায় ব্রিটিশ ভারতের শিক্ষানীতিকে পাশ্চাত্য শিক্ষার আলোকে পুনর্বিন্যস্ত করা হয়। রামমোহন এদেশের শিক্ষা ব্যবস্থায় গণিত, প্রাকৃতিক বিজ্ঞান, রসায়ন, অস্থিবিদ্যা, পাশ্চাত্য দর্শন ইত্যাদি বিষয় যুক্ত করার দাবি জানান। রামমোহনের সমকালীন ইউরোপের স্বনামধন্য রাজনৈতিক চিন্তাবিদ মন্তেস্কু, রুশো, ভলতেয়ার, টম পেইন, বেনথাম প্রমুখের রাজনৈতিক ভাবনায় প্রভাবিত হন। বিশ্বের প্রতিটি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতি তিনি অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন। তার রাজনৈতিক ভাবনায় সমগ্র মানব সমাজ ছিল এক বিশাল পরিবার এবং তাদের মধ্যে শান্তি ও সৌহার্দ্য রক্ষার জন্য এক আন্তর্জাতিক সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি মনে করতেন। সুশীল কুমার দে তার বিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অফ বেঙ্গলি লিটারেচার ইন 19th সেঞ্চুরিতে স্পষ্টই বলেছেন যে রামমোহনকে যে বাংলা গদ্য সাহিত্যের জনক হিসাবে দেখানো হয়ে থাকে তা একটি অতিকথা বা মিথ ছাড়া কিছুই নয়। তার মতে বাংলা গদ্য সাহিত্যের একটি ঐতিহাসিক ধারাবাহিকতা রয়েছে। উইলিয়াম ক্যারি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং তারিণী চরণ মিত্রের হাতে যে ধারার ও ঐতিহ্যের সূত্রপাত সেই ধারায় পরবর্তীকালে বহন করে নিয়ে গিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্যারীচাঁদ মিত্র এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই ধারাবাহিকতা ও ক্রমবিবর্তনে রামমোহন রায়ের স্থান নেই বলে অধ্যাপক দে মন্তব্য করেছেন। অধ্যাপক দের সুচিন্তিত মতামত রামমোহনের গদ্য কখনোই বাংলা গদ্যের বিকাশে স্থায়ী প্রভাব ফেলতে পারেনি বা নির্দিষ্ট স্থান করে নিতে পারেনি। আধুনিক গবেষকগণ রামমোহনের কিছু কিছু কাজের বিরূপ সমালোচনা করেছেন। যেমন রামমোহন জমিদার পরিবারভুক্ত ছিলেন বলে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সাধারণ রায়ত বা চাষিদের দুঃখ দুর্দশা বাড়লেও নিজে নিশ্চুপ ছিলেন। ইংরেজ জাতির প্রতি তার গভীর আস্থা ছিল, তাই ইংরেজদের সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে তিনি ততটা সোচ্চার হয়নি। ডক্টর সুমিত সরকারের মতে জাতিভেদ বা বহুবিবাহ প্রথার বিরুদ্ধে তিনি খুব বেশি সোচ্চার হয়নি।